ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা একটা স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সাথে আলোচনা করব। সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, তোমার এসএসসির পরীক্ষা রয়েছে, রেলের পরীক্ষা রয়েছে এবং ডাব্লিউবিপি, ঠিক আছে, কেপি। যদিও এগুলো ঠিক নেই, ডাব্লিউবিপি কেপি কবে হবে আমি গ্যারেন্টি দিতে পারছি না, তবে এসএসসি এবং রেল এই দুটো পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে। তো সেখানে দেখবে বিভিন্ন অর্গানাইজেশন থেকে পরীক্ষা আসে যে এই সংস্থাটি কবে স্থাপিত হয়েছিল, বা ফাউন্ডার কে, বা বর্তমানে অধ্যক্ষ কে রয়েছে, তার কাজ কি, ফুল ফর্ম কি, এরকম ভাবে নানান প্রশ্ন কিন্তু আসে। তো আজকে আমরা ঠিক সেই জন্য ভারতীয় সংস্থা, ভারতের যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো, যে সংস্থাগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ তাদের একটা লিস্ট তোমাদের কাছে এনেছি। প্রথমে হচ্ছে নীতি আয়োগ, খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা। তারপর হচ্ছে নাবার্ড, ইসরো, আরবিআই, বিসিসিআই, আইআরডিএআই, সেবি, টিআরএআই, এফএসএসএআই, ইলেকশন কমিশন, ডিআরডিও, সিডবি, ন্যাসকম, এলআইসি, সিএসআইআর, বার্ক, এফআইসিসিআই। এই যে আটটা, 16-17টা তোমাদেরকে যে অর্গানাইজেশন করাবো, তোমরা দেখবে পিওয়াই কিউ থেকে প্রত্যেকটা সংস্থা থেকে কখনো না কখনো প্রশ্ন এসেছে, ঠিক আছে। দেখো, প্রথমে আমরা আজকে আলোচনা করব নীতি আয়োগকে নিয়ে, ঠিক আছে। দেখো, নীতি আয়োগ নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, ঠিক আছে, 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হলো, তারপর আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে আমাদের দেশ গ্রোথ করতে পারে এবং আমাদের একটা দেশ ডেভেলপড কান্ট্রি হতে পারে, ঠিক আছে। মানে শুধুমাত্র যে একটা দেশ চালালে, প্রধানমন্ত্রী হয়ে গেলে দেশ চালানো যায় এমন তো নয়, আমাদের দেশকে চালাতে গেলে একটা প্ল্যানিং প্রয়োজন। যেমন একটা ফ্যামিলিকে চালাতে গেলে প্রথমত আমাদেরকে আয় করতে হবে, সেই আয়টা আমরা কোথায় কোথায় খরচ করব, ঠিক আছে, সেই খরচটা জানতে হবে। একটা পরিবারকে চালাতে গেলে তোমাকে ঠিক কতটা পরিমাণে কষ্ট করতে হবে বুঝতে পারছো তো। ঠিক সেরকম ভাবে আমাদের একটা দেশ চালানোর গল্প যখন চলে এলো 1947 সালে, তখন ঠিক করলো যে আমাদের দেশকে চালানোর জন্য একটা কমিটি করতে হবে, যেটার নাম রাখলো প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি বাংলাতে যোজনা আয়োগ। এই প্ল্যানিং কমিশন কি করলো, এটা 1950 সালে স্থাপিত। প্রথমত দেখো, 1950 সালে এটা স্থাপিত হয়েছে, ঠিক আছে। এটার কাজ ছিল বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি করা, এবং এই প্ল্যানগুলো কি করছিল, 5 বছরের জন্য করে তৈরি করছিল। কত বছরের জন্য? 5 বছরের জন্য। তার জন্য বলা হয় 5 ইয়ার প্ল্যানিং। তোমাদেরকে অলরেডি 5 ইয়ার প্ল্যানিং নিয়ে করিয়েছি, আজকে আবার বলছি যে প্ল্যানিং কমিশন 5 বছরের জন্য একটা করে প্ল্যান রেডি করতো, যে আমরা এই 5 বছরের মধ্যে আমাদের দেশে কি কি করব, ঠিক আছে। এই যে কমিশনটা ছিল, তারা কি করলো, একটা প্ল্যান তৈরি করলো, প্ল্যানিং কমিশন। এরপর এই প্ল্যানিং কমিশন যে ঠিক করছে না ভুল, এটার পারমিশন দেওয়ার জন্য আরো একটা কমিটি গঠন করা হয়েছিল, যেটার নাম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। কি ছিল? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে। তারা কি করত, এই যে প্ল্যানিং কমিশনে যে প্ল্যানটা তৈরি করা হতো, সেই প্ল্যানটা আদৌ আমাদের দেশের জন্য উপকারী হবে কিনা সেটা পর্যবেক্ষণ করতো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এবং তারপর এরা কি করতো, পারমিশন দিত। যদি দেখতো যে হ্যাঁ, খুব ভালো প্ল্যান, আমাদের দেশের জন্য ভালো, তাহলে পারমিশন দিত, নয়তো খারিজ করে দিত, ঠিক আছে। এটা স্থাপনা হয়েছিল 1952 সালে। 1952 সালে, ঠিক আছে। মানে প্ল্যানিং কমিশনের যে ড্রাফট বা খসড়াটা তৈরি হচ্ছে, সেটাকে লাস্ট পারমিশনটা দিত ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো এই প্ল্যানিং কমিশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এরা দুজন মিলে আমাদের দেশটাকে চালাচ্ছিল, বিভিন্ন ধরনের পলিসি তৈরি করে। তারপর যখন মোদী সরকার এলো, কংগ্রেস হেঁটে গিয়ে আবার নরেন্দ্র মোদী যখন সরকার এলো, তখন নরেন্দ্র মোদী কি করলো, এই প্ল্যানিং কমিশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশনকে একসাথে যুক্ত করে দিল, কাউন্সিলকে একসাথে যুক্ত করে দিল, এবং তারপর কি করলো, এটা নাম পরিবর্তন করে
নীতি আয়োগ করে দিল। বুঝতে পারছো? তার মানে কি, নীতি আয়োগ হচ্ছে প্ল্যানিং কমিশনের পরবর্তীত রূপ। প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করেই হয় নীতি আয়োগ, মানে প্ল্যানিং কমিশনটাকে হাটাই দেয়, তারপরে একটা নতুন আয়োগ নিয়ে আসে যেটার নাম হচ্ছে নীতি আয়োগ। এখানে ওই জন্য বলা হয়েছে, দেখো নীতি আয়োগ ছিল পরিকল্পনা কমিশনের একটি প্রতিস্থাপন সংস্থা। প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ আনা হয়েছে। নীতি আয়োগকে বলা হয় পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক কাকে বলা হয়? সেটা হচ্ছে তোমার নীতি আয়োগকে। নীতি আয়োগের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কি নাম? ন্যাশনাল ইনস্টিটিউশন ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা কোনো সাংবিধানিক বা আইনি সমিতি নয়, মনে রাখবে। এটা কোনো সাংবিধানিক বা আইনি কমিটি নয়। নীতি আয়োগ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজন মিলে যুক্ত হয়ে কি করে, এখানে একটা পলিসি তৈরি করে আমাদের দেশের জন্য। ঠিক আছে। নীতি আয়োগ স্থাপিত হয় 1 জানুয়ারি 2015 সালে। কত সালে স্থাপিত হয়? 1 জানুয়ারি 2015। ভিভিআই হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি, নতুন দিল্লিতে এটার হেডকোয়ার্টার। এই নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় কে হবে? ভারতের যিনি প্রধানমন্ত্রী থাকবেন, মানে বর্তমানে হচ্ছে নরেন্দ্র মোদী। যিনি বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী থাকবেন তিনি এই নীতি আয়োগের চেয়ারম্যান হবেন। ঠিক আছে। ভাইস চেয়ারপারসন কে আছে? সুমন বেরি। সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার আছে BVR সুব্রমণ্যম, এবং গভর্নিং কাউন্সিলে আছে স্টেট সিএম এবং ইউটির যে গভর্নর রয়েছে তারা। তাহলে দেখো প্রশ্ন আসতে পারে নীতি আয়োগের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কোন কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠন করা হয়? সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নীতি আয়োগকে। নীতি আয়োগ কি কোনো সাংবিধানিক বা আইনি সমিতি? না। নীতি আয়োগের স্থাপনা কবে হয়? 1 জানুয়ারি 2015। হেডকোয়ার্টার কোথায়? দিল্লিতে। এটা চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। ভাইস চেয়ারপারসন কে? সুমন বেরি। চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও কে? BVR সুব্রমণ্যম, এবং গভর্নিং কাউন্সিলে কারা থাকে? স্টেট সিএম এবং ইউটি গভর্নর। এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা পাবে, নীতি আয়োগ থেকে এগুলোই জিজ্ঞাসা করবে। ঠিক আছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নাম আশা করি তোমরা সকলেই শুনেছো, আরবিআই এর নাম। আরবিআই কি করে? আমাদের যে নোটগুলো আছে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকার যে নোট রয়েছে, 200 টাকা, সেই নোটগুলাকে পাবলিশ করে এবং তাদের মান্যতা দেয়, স্বীকৃতি দেয় যে হ্যাঁ এটা ভারতীয় নোট, এটা ভারতের মুদ্রা, এটা ভারতে মুদ্রা আকারে ব্যবহার হয়। সেটা পারমিশন কে দেয়? রিজার্ভ ব্যাংক হয়। এবং ভারতে যে সমস্ত ধরনের ব্যাংক রয়েছে, ঠিক আছে, যতগুলা ব্যাংক আমরা দেখতে পাই ভারতে, সব কিছু কন্ট্রোল করে কে? আরবিআই। আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সম্পূর্ণ নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ভারতের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াও বলা হয়। কারণ কি, আমাদের দেশের মধ্যে যতগুলা ব্যাংক রয়েছে সব কিছু, সব প্রত্যেক কটা ব্যাংককে আরবিআই কন্ট্রোল করে। কে করে? আরবিআই। আরবিআই এর লোগোটা কি রকম দেখতে পাচ্ছ? মাঝে আছে কি? রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে। আর এদিকে রয়েছে একটা পাম ট্রি। ঠিক আছে। দেখো আরবিআই কখন স্থাপিত হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলে একটা অ্যাক্ট এসেছিল। ঠিক আছে। 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আসে, সেখানেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্থাপনার কথা বলা হয়। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপনার জন্য একটা কমিটির গঠন করা হয়েছিল, যেটার নাম হচ্ছে শাহী আয়োগ বা ইয়াং হিল্টন আয়োগ। ঠিক আছে। এবং এই কমিটির সিফারিশে বা পরামর্শেই 1934-এর আরবিআই অ্যাক্ট আসে এবং 1 এপ্রিল 1935 সালে এটা স্থাপিত হয়। তাহলে কবে স্থাপিত হয়? 1 এপ্রিল, এইটুকু মনে রাখবে, 1935-এ। আচ্ছা, এটার জন্য কোন কমিটি সিফারিশ করেছিল? ইয়াং হিল্টন আয়োগ বা শাহী আয়োগ। ঠিক আছে। যদি বলা হয় আরবিআই এর কোন অ্যাক্টের মাধ্যমে স্থাপিত হয়, সেটা হচ্ছে 1934-এর
আরবিআই অ্যাক্ট, ঠিক আছে। এটার হেডকোয়ার্টার কোথায় দেখো, যখন এটা স্থাপনা হয় শুরুতে এটার হেডকোয়ার্টার ছিল কলকাতা, পরবর্তী 1937 সালে মানে 2 বছর পরেই মুম্বাইয়ে পরিবর্তন হয়ে যায় আরবিআই এর হেডকোয়ার্টার। কারণটা কি? কারণ ভারতবর্ষের মধ্যে সব থেকে মানে শিক্ষিতদের মধ্যে যে রাজ্য সেটা হচ্ছে কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গ। যখন আমাদের স্বাধীনতা আমরা পাইনি, কারণ এই কলকাতার মানুষদের জন্যই, বাঙালিদের জন্যই, যারা পশ্চিমবঙ্গে বসবাস করে তাদের জন্যই কিন্তু স্বাধীনতা এসেছে। তারাই সব কিছুতে সবসময় এগিয়ে থাকতো, ঠিক আছে। তার জন্য সেখানে প্রচুর পরিমাণে আন্দোলনও হতো, বোমাও পড়েছে। তার কারণেই কলকাতার থেকে সেটা চেঞ্জ করে মুম্বাইতে করা হয়। আরবিআই এর ন্যাশনালাইজেশন, রাষ্ট্রীয়করণ কবে হয়? 1 জানুয়ারি 1949। রাষ্ট্রীয়করণ মানেটা কি দেখো, আরবিআই স্বাধীনতার আগে পাকিস্তান, ইন্ডিয়া এবং মায়ানমার, এই 3টা দেশেরই কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করত, কিন্তু স্বাধীনতার পর শুধুমাত্র ভারতের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করে। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা পাবে যে আরবিআই এর প্রারম্ভিক পুঁজি কত, মানে যখন শুরু করেছিল তার পুঁজি কত ছিল? সেটা হচ্ছে 5 কোটি টাকা আরবিআই, ঠিক আছে। আরবিআই এর গভর্নর হয়, যেমন আমরা নীতি আয়োগের চেয়ারম্যান দেখলাম, আরবিআই থাকে গভর্নর। গভর্নর কে ছিল? আরবিআই এর প্রথম গভর্নর যিনি ছিলেন তার নাম হচ্ছে অসওয়ান স্মিথ। প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। 25 নম্বর গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস এবং বর্তমানে রয়েছেন সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে। সঞ্জয় মালহোত্রা বর্তমানে এই যে ইনি বর্তমানে আরবিআই এর গভর্নর। এবং 25 নম্বর যে আরবিআই ছিলেন গভর্নর শক্তিকান্ত দাস, তিনি বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। এরপর দেখো আরবিআই এর কাজ কি। আরবিআই এর মেন কাজ হচ্ছে নোট ইস্যু করা, ঠিক আছে। 1 টাকার নোট কিন্তু ইস্যু করে কে? ফাইন্যান্স মিনিস্ট্রি। দেখবে 1 টাকার যে নোট রয়েছে, যদি তোমার কাছে 1 টাকার নোট থাকে, সেই 1 টাকার নোটে দেখবে সিগনেচারটা কার থাকে? ফাইন্যান্স মিনিস্টারের সিগনেচার থাকবে। কিন্তু বাকি অন্যান্য সমস্ত নোটে 200 টাকা, 500 টাকা, 100 টাকা, এই যে 20 টাকার হোক বা যেটাই হোক, এই নোটটার উল্টো পিঠে যদি দেখো সেখানে দেখবে আরবিআই এর যে গভর্নর তার সিগনেচার থাকবে, ঠিক আছে। দেখো আমরা ভারতীয় মুদ্রাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কয়েন আর একটা হতে পারে আমরা সেটা নোট হিসাবে ব্যবহার করি, ঠিক আছে। একটা হচ্ছে কয়েন আর একটা হচ্ছে নোট। এরপর দেখো কয়েনটা আমরা কি করে বুঝবো যে কোন জায়গায় বানানো? আমাদের টোটাল 4টা কয়েন মিন্ট আছে, মানে যেখানে কয়েন তৈরি করা হয়, ঠিক আছে। 4টা কয়েন মিন্ট আছে এবং 4টা নোট প্রিন্টিং জায়গা আছে যেখানে নোট প্রিন্ট করা হয়, ঠিক আছে। যেমন কয়েন মিন্ট রয়েছে তোমার মুম্বাই একটা রয়েছে, হায়দ্রাবাদ, কলকাতা এবং নয়ডা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কয়েন মিন্ট, যেখানে কয়েন তৈরি করা হয়, 1 টাকা, 5 টাকা, 10 টাকা যে কয়েন। আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে নোট প্রিন্টিং। নোট প্রিন্টিং কোথায় কোথায় হয়? একটা মধ্যপ্রদেশের দেবাস, মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটকের মাইসুর এবং ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে শালবনী। এই 4টা জায়গায় নোট প্রিন্ট হয় এবং এই 4টা জায়গায় কয়েন তৈরি হয়। এরপর দেখো এই যে এই চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? ভারতীয় মুদ্রার লোগো, রুপিজের লোগো। একটা প্রশ্ন আসতে পারে যে এই রুপিজের যে লোগোটা আছে, এই লোগোটা কে বানিয়েছে? সেটা হচ্ছে উদয় কুমার। কে বানিয়েছে? উদয় কুমার এই লোগোটা বানিয়েছে। এরপর দেখো যদি তোমরা কোনোদিন ইচ্ছা হয় যে কোন কয়েনটা কোথায় বানানো হয়েছে, তো কয়েনটা ভালোভাবে দেখবে এবং নিচের দিকে দেখবে বিভিন্ন ধরনের সাইন থাকবে। যদি নিচের দিকে এরকম এর বরফির মতো থাকে, তাহলে মনে রাখবে সেটা কোথায় বানানো হয়েছে? মুম্বাইয়ে, যেটা ডায়মন্ডের মতো দেখতে। যদি কোনো চিহ্নই না থাকে
এইদিকে যদি কোনো চিহ্ন এরকম না থাকে, যদি শূন্য চিহ্ন মানে একদম ফাঁকা থাকে, তাহলে জানবে সেটা কলকাতায় বানানো হয়েছে। যদি একটা এখানে একটা বিন্দু থাকে, এরকম ভাবে যদি একটা বিন্দু থাকে, তাহলে জানবে সেটা নয়ডাতে বানানো হয়েছে। আবার যদি সেখানে কোনো একটা স্টার থাকে, তাহলে বলতে হবে সেটা হায়দ্রাবাদে বানানো হয়েছে। বরফি থাকলে বা ডায়মন্ড থাকলে মুম্বাই, ডায়মন্ড মানে টাকা, টাকা মানে মুম্বাই। নো মার্ক মানে কলকাতা, ডট মানে হচ্ছে নয়ডা, দেখো ডট মানে হচ্ছে নয়ডা, স্টার মানে হচ্ছে হায়দ্রাবাদ। এরপর দেখো এই যে 20 টাকার নোট, এখানে দেখো লেখা রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই নোটটাকে ইস্যু করেছে। আবার আরেকটা প্রশ্ন আছে যে এই নোটটাতে কতগুলা ভাষাতে এই মুদ্রাটার মূল্য লেখা রয়েছে, তাহলে দেখো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, টোটাল 15টি ভাষাতে আমাদের যে মুদ্রা রয়েছে তার মূল্য লেখা রয়েছে। যেমন এখানে লেখা রয়েছে 20 টাকা, 20 টাকা, ঠিক আছে, 20 রুপিস, 20 রুপিয়া, এরকম ভাবে লেখা থাকে, ঠিক আছে। পরবর্তী সংস্থা হচ্ছে নাবার্ড। নাবার্ড হচ্ছে আমাদের পরবর্তী সংস্থা। নাবার্ড কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রুরাল, এই জিনিসটা বুঝতে হবে, ফুল ফর্মের মধ্যেই অনেক কিছু থাকে। কি বলছে? এগ্রিকালচার অ্যান্ড রুরাল। তাহলে নাবার্ডের স্থাপনাটা তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কিসের জন্য করা হয়েছে। চাষাবাদ এবং গ্রামীণ এরিয়ার যে ডেভেলপমেন্ট, তার জন্য নাবার্ডের স্থাপনা করা হয়, ঠিক আছে। দেখো তোমাদের এটা বোরিং মনে হতেই পারে যে ক্লাসগুলো খুব বোরিং লাগছে, কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। তো যাদের ইচ্ছা সরকারি চাকরি করার, তারাই ক্লাসগুলো করো, বাকিরা বেকার শুধু শুধু বোর হয়ে লাভ নেই, ঠিক আছে। তো যারা ইচ্ছুক যে হ্যাঁ আমরা করব, তাদেরকে এই বোর একটু হতেই হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো নাবার্ডের ফুল ফর্ম থেকে আমরা বুঝতে পারছি যে চাষাবাদ এবং গ্রামীণ এরিয়ার ডেভেলপমেন্টের জন্য এটা স্থাপিত। এটা স্থাপনা করার জন্য একটা কমিটির সুপারিশ নেওয়া হয়েছিল বা সুপারিশ নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে শিবরমন সমিতি। এগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো সংস্থা কোনো সমিতির সুপারিশে তৈরি হয়, সেটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন নাবার্ড হয়েছে শিবরমন সমিতির সুপারিশে। কত সালে স্থাপিত হয়? 1982 সালে এটা স্থাপিত হয়েছিল। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাবার্ডের লোগো। আচ্ছা, নাবার্ডের উদ্দেশ্য কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, টেকসই এবং ন্যায়সঙ্গত কৃষি এবং গ্রামীণ উন্নয়নের প্রচারে ফোকাস করে। কিসের জন্য বললাম? যে কৃষি এবং গ্রামীণ উন্নয়ন, ঠিক আছে। দেখো নাবার্ডের স্থাপনা হয়েছিল তোমার 12ই জুলাই 1982, শিবরমন সমিতির সুপারিশে। বারবার বলছি, অবশ্যই মনে রাখবে, শিবরমন সমিতির সুপারিশ, শিবরমন সমিতির সুপারিশ। এটার হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। বর্তমানে হেড কে রয়েছেন? কে ভি সাজি। এই যে ইনি হচ্ছেন কে ভি সাজি। আর প্রথম হেড কে ছিলেন এম রামকৃষ্ণায়া, ঠিক আছে। পরবর্তী আমাদের সংস্থা হচ্ছে ইসরো। ইসরো, চন্দ্রযান, ঠিক আছে। ইসরো হচ্ছে আমাদের পরবর্তী সংস্থা। দেখো ইসরো নিয়ে আমরা কয়েকটা জিনিস দেখি। ইসরো, যেটা ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। দেখো এই যে ইসরো রয়েছে, এটা প্রথমেই কিন্তু ইসরো নাম ছিল না, প্রথমে এটার নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি, ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। কিসের জন্য? স্পেস রিসার্চ। ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, ইনকসপার। কি নাম ছিল? ইনকসপার। প্রথমে এটা যখন স্থাপনা হয় 1962 সালে,
প্রথম স্থাপনা হয়েছিল 1962 সালে। তখন এটার নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, এবং তখন এটার হেড কে ছিল, অধ্যক্ষ কে ছিল, তার নাম হচ্ছে ডক্টর বিক্রম সারাভাই। ঠিক আছে, এবং এটার হেডকোয়ার্টার তখনও বেঙ্গালুরুতেই ছিল। পরবর্তী ক্ষেত্রে 15ই আগস্ট 1969 সালে, ঠিক আছে, প্রায় তার 7 বছর পর 15ই আগস্ট 1969-এ এটার নাম পরিবর্তন করে কি করা হয়, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, প্রথম অধ্যক্ষ হচ্ছে ডক্টর বিক্রম সারাভাই। প্রথম অধ্যক্ষ কে ছিল, ডক্টর বিক্রম সারাভাই। ঠিক আছে, তাহলে ইনকোস্পারের অধ্যক্ষ ছিল ডক্টর বিক্রম সারাভাই, এবং ইসরোরও প্রথম অধ্যক্ষ ছিল বিক্রম সারাভাই। এখান থেকে একটা জিনিস দেখো, যে মনে রাখবে ইসরো প্রথমে তার নাম ছিল ইনকোস্পার, সেটা 1962 সালে স্থাপিত হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 1969 সালে এটার নাম পরিবর্তন হয়ে ইসরো হয়েছিল। ইসরোর বর্তমানে চেয়ারপারসন রয়েছেন কে, ডক্টর ভি নারায়ণন। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে মনে রাখবে, দেখো এই যে ডক্টর বিক্রম সারাভাই আছে, তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্পেস সায়েন্স। দেখো ইসরোর প্রথম যে স্যাটেলাইট লঞ্চ করেছিল ইসরো, সেটার নাম ছিল আর্যভট্ট। প্রথম যে স্যাটেলাইটটা লঞ্চ করে তার নাম হচ্ছে আর্যভট্ট, যেটা লঞ্চ করতে আমাদেরকে হেল্প করেছিল কে, ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর। 19শে এপ্রিল 1975 সালে এটা উৎক্ষেপণ করা হয়েছিল, 19শে এপ্রিল 1975 সালে। ঠিক আছে, তাহলে ইসরোর প্রথম উপগ্রহের নাম কি, সরি, আর্যভট্ট, যেটা লঞ্চ করতে আমাদের হেল্প করেছিল রাশিয়া, ইউএসএসআর, এবং যেটা লঞ্চ করা হয়েছিল 19শে এপ্রিল 1975 সালে। ইসরোর যে স্যাটেলাইট লঞ্চ স্টেশন রয়েছে তার মধ্যে তিনটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা শ্রীহরিকোট্টাতে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোট্টা দ্বীপে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, একটা হচ্ছে তিরুবনন্তপুরমে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস সেন্টার, আর একটা হচ্ছে বেঙ্গালোরে অবস্থিত ইউ.আর. রাও স্যাটেলাইট সেন্টার, আর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার রয়েছে হায়দ্রাবাদে। মনে রাখবে যে ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার হায়দ্রাবাদে রয়েছে। আরেকটা জিনিস এখানে নোট করে নেবে, ভারতের রকেট মহিলা হিসাবে জনপ্রিয় কে, ডক্টর ঋতু করিধাল। ভারতের রকেট মহিলা নামে কে পরিচিত, ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব। সফলভাবে চন্দ্রযান 2 এবং মঙ্গলযান বা মার্স অরবিট মিশনের একটি বড় মহাকাশ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এরপর আমরা আলোচনা করব বিসিসিআই। বিসিসিআই কে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া মানে ভারতে যতগুলা যে ক্রিকেট খেলা হয়, সেটা আইপিএল বলো বা রঞ্জি ট্রফি বা আন্ডার-19 ম্যাচ বা সৈয়দ মুস্তাক ট্রফি বা আরো যতগুলো ট্রফি রয়েছে ক্রিকেটের, আইপিএল সহ, এই সমস্ত ধরনের ক্রিকেট পুরুষ এবং মহিলা নির্বিশেষে কন্ট্রোল করে হচ্ছে বিসিসিআই। বুঝতে পারছো না, ভারতের সমস্ত ক্রিকেটটাকে কন্ট্রোল করছে বিসিসিআই, বিসিসিআই এর উপরে কেউ নেই। এরপর একটা জিনিস দেখো, বিসিসিআই হচ্ছে ভারতের, সরি, পৃথিবীর যতগুলা ক্রিকেট বোর্ড আছে, যতগুলা ক্রিকেট বোর্ড আছে তার মধ্যে সব থেকে ধনী, রিচেস্ট। তার জন্য দেখবে অনেক সময় আইসিসি কে বলা হয় ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আইসিসির সম্পূর্ণ নাম কি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা মানে গোটা বিশ্বের ক্রিকেটকে কন্ট্রোল করে। কিন্তু যেহেতু বিসিসিআই সব থেকে ধনী ক্রিকেট বোর্ড, তাই আইসিসির কাছে সব থেকে বেশি শেয়ার কে দেয়, বিসিসিআই দেয়। ওই জন্য বলা হয় যে আইসিসি নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, কারণ ক্রিকেটের উপর যে মনোপলি, দেখো
একটা সময় আমাদের দেশটাকে কন্ট্রোল করেছে কারা? ইংরেজরা। কিন্তু বর্তমানে ইংরেজদের তৈরি করা যে খেলা ক্রিকেট, সেটার উপর মনোপলি, একাধিকার, মানে রাজত্ব করছে হচ্ছে ভারতীয়রা। কারণ বিসিসিআই, আর তার কারণ হচ্ছে আইপিএল। টাকা, টাকার কাছে কেউ নয়। মানে টাকা এমন একটা জিনিস যে টাকা দিলে সব পাওয়া যায়। সব মানে সব পাওয়া যায়, ঠিক আছে? টাকা দিলে সব পাওয়া যায়। দেখো, বিসিসিআইয়ের ফাংশন হচ্ছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ করা হচ্ছে বিসিসিআইয়ের ফাংশন। এটা 1928 সালে স্থাপিত হয়েছিল এবং এটার হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ঠিক আছে, সেখানে অবস্থিত। প্রেসিডেন্ট কে? বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হচ্ছে রজার বিনি। সেক্রেটারি আগে ছিল জয় শাহ, কিন্তু তিনি যেহেতু আইসিসির এখন চেয়ারম্যান, তার জন্য বর্তমানে রয়েছে সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। এই যে ইনি, তোমরা দেখবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট খেলাটা যদি তোমরা দেখেছো, সেখানে দেখবে এই যে এই ব্যক্তিটা সেখানে উপস্থিত ছিল, দেবজিৎ সাইকিয়া। দেখো, বিসিসিআই এর প্রথম সভাপতি বা প্রেসিডেন্ট কে ছিল? আর ই গ্র্যান্ড গোভান। কি নাম? আর ই গ্র্যান্ড গোভান প্রথম সভাপতি। তিনি 1928 থেকে 1933 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে? আরেকটা জিনিস তোমরা এখানে নোট করে রাখবে যে ভারত কখন কখন ট্রফি পেয়েছে। 1983 সালে ওয়ার্ল্ড কাপ পেয়েছে, ঠিক আছে? ওইটা ছিল ওডিআই ওয়ার্ল্ড কাপ, 60 ওভার, ঠিক আছে? আচ্ছা, তারপর 2000 সালে পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তখন সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন। 2007 সালে পেয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ। 2011 সালে পেয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপ। ওডিআই ওয়ার্ল্ড কাপ এটা ছিল 50 ওভারের। তাহলে একমাত্র ক্রিকেট দল যারা 60 ওভারের বিশ্বকাপ এবং 50 ওভারের বিশ্বকাপ পেয়েছে সেটা হচ্ছে ভারত। 2011 হয়ে গেল। 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি আবার কে পেয়েছে? সেটা হচ্ছে ভারত, ঠিক আছে? 2013 হয়ে গেল। 2013 পর 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মার নেতৃত্বে। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মার নেতৃত্বে। এটা দুটো রিসেন্ট আমরা উইনিং। তাহলে 1983-র ওডিআই ওয়ার্ল্ড কাপ ভারত, কপিল দেব ক্যাপ্টেন। 2000-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জয়ী ছিল। ভারত এবং শ্রীলঙ্কা দুজন যৌথভাবে জয়ী ছিল। ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলি। 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপ মহেন্দ্র সিং ধোনি। 2011-র ওডিআই ওয়ার্ল্ড কাপ মহেন্দ্র সিং ধোনি। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি মহেন্দ্র সিং ধোনি। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মা। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মা ক্যাপ্টেন। নেক্সট হচ্ছে আমাদের ডিআরডিও। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা বাকি যে সংস্থাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো, আজ এই পর্যন্ত, টাটা।